দুজন নিগ্রো কবি। ফরাসি দেশের বাইরে আগেকার ফরাসি উপনিবেশগুলিতে স্থানীয় অধিবাসীদের মধ্যে যে কয়েকজন ফরাসি ভাষায় কবিতা লিখেছেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুজন এমএ সেজার এবং লেওপোল্ড সেদার সেঙ্ঘের। এদের মধ্যে এমএ সেজার কবিত্ব বহুজন স্বীকৃত। তিনি সুররিয়ালিস্ট কবিদের অন্যতম এবং উল্লেখযোগ্য কবি ফরাসি কবিদের সম্পর্কে আলোচনায় তার নাম প্রায়শই দেখা যায়। যদিও আশ্চর্যের বিষয়, বহু কবিতা সংকলনে তিনি অবহেলিত। সেঙ্ঘের কবিত্ববোধ খুব সূক্ষ্ম না হলেও তিনি যথেষ্ট বিখ্যাত এবং আফ্রিকা একটি নবীন রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি এখন। এককালের ভারতীয়দের কাছে বিলেতের মতো ফরাসি উপনিবেশের প্রভাবশালী তরুণরাও প্যারিসে লেখাপড়া শিখতে যেতেন। বর্ণ বৈষম্যের বিষ এরাও সহ্য করতেন। এই ফলের ব্যবসায়ী ভালো ভালো বর্তমান কলার বিজ্ঞাপন দিয়ে প্যারিসের দেয়ালে দেয়ালে প্রায় পোস্টার লাগান। একটি ফলের ব্যবসায়ী, সেই পোস্টারের ছবিতে আছে একটি নিগ্রো আহ্লাদের সঙ্গে কলা খাচ্ছে। কালো কুচকুচি চেহারার নিগ্রো হলদে রঙের পুরুষ্ট কলা মুখে দিয়ে আছে। ছবিটা হাস্য উদ্রেক করে। দুঃখিত সেঙ্ঘের যুবক বয়সে প্যারিসের পথে পথে ঘোরার সময় লিখেছিলেন, আমার ইচ্ছা করে প্যারিসের দেয়াল থেকে ওই হাসি মাখা মুখগুলো উপড়ে নিতে। আমরা দুজনের কবিতা অনুবাদ না করে এমএ সেজারকে লেখা সেঙ্ঘের একটি কবিতা তুলে দিলাম। খাঁটি কবিতার আস্বাদ হয়তো এতে পাওয়া যাবে না, কিন্তু একজন সমসাময়িক কবির প্রতি অপর কবির এমন আন্তরিক আহ্বান ও শ্রদ্ধার চিহ্ন দুর্লভ। কবিতাটি খানিকটা অভিমানেরও। কবিতার সুউচ্চ স্বর্গ থেকে তিনি সেজারকে দেশের মাটিতে নেমে আসতে বলেছেন। লেওপোল্ডের সেঙ্ঘের এমএ সেজারকে চিঠি। প্রিয় ভ্রাতা এবং বন্ধুর প্রতি আমার সংক্ষিপ্ত এবং সহদরোপম শুভেচ্ছা। বোকা কালো মানুষের দল এবং দূর দূরান্ত পরিভ্রমণকারীরা তোমার প্রতি মশলার সুগন্ধ এবং দক্ষিণের নদী ও দ্বীপের শব্দে ভরা সমৃদ্ধ ভাষায় প্রশস্তি জানিয়েছে। তোমার প্রশস্ত কপাল এবং তোমার সূক্ষ্ম ওষ্ঠের ফুলের প্রতি ওদের স্তুতি, তোমার শিষ্যদের জন্য শ্রদ্ধা, এক মৌচাক স্তব্ধতা, ময়ূরের বর্ণময় পাখা। চাঁদ ওঠার আগে পর্যন্ত তুমি ওদের যে উৎসাহকে তৃষ্ণাময় এবং অতৃপ্ত রেখে দাও, সে কি তোমার রূপকথার ফলের মিষ্টি গন্ধ, না দুপুরে মাঠে হলকর্ষণের আলো? সাপ ডিলার ছাল পরা নারীরা তোমার আত্মার সেরালিওতে বসতি করে। তোমার জীবন্ত জ্বলন্ত অঙ্গারে আমি সময় ছাড়িয়ে মুগ্ধ। ছাইমাখা চোখের পাতা ছাড়িয়ে তোমার সঙ্গীতের প্রতি আমাদের অতীত বছরের হাত ও শ্রদ্ধা বাড়িয়েছি। তুমি কি ভুলে গেছো তোমার মহত্ব? তোমার কথা ছিল পিতৃপুরুষ, রাজকুমারের দল ও ঈশ্বরের গান করা ফুল নয়, কুয়াশা নয়। আমাদের আত্মায় তুমি এনে দেবে তোমার বাগানের সাদা ফুল। শুধু খাদ্য ফসলের বৎসরেই ফুটেছে। তোমার নিঃশ্বাস সুগন্ধ করে নিতে তুমি তার একটি পাপড়িও চুরি করবে না। অতীত ঘটনার কুণ্ড থেকে আমি তোমার মুখ স্পর্শ করি। তরুণ প্রণয়ের সতেজ করার জন্য প্রণয়কে আমি বসন্তকে ডাকি। তুমি রাজকীয় ভঙ্গিতে বসে আছো, একটি ছোট পাহাড়ের বাহুর ভর। তোমার শয্যার চাপে ভূমি ঈষৎ দুঃখিত। জলে ডোবা জমিতে দুঃখিত ঢাকের বাজনা তোমার গান গায়। তোমার কবিতা রাত্রি এবং দূর সমুদ্রের নিঃশ্বাস। তুমি সঙ্গীত ও ছন্দের নিখাদে আকাশ থেকে একটি তারা ছিঁড়ে আনবে। হতভাগ্য দরিদ্ররা সারা বছরের উপার্জন দেবে তোমার পায়ে। তোমার নগ্ন পায়ের কাছে মেয়েরা ডালি দেবে তাদের রজন হৃৎপিণ্ড, দেখাবে পরাজিত আত্মার নাচ। হে বন্ধু, তোমাকে ফিরতে হবে। আমি তোমার প্রতীক্ষায় থাকব। কেইস ডাটি গাছের নিচে জলপথের অধিপতির কাছে আমি এই গোপন কথা বলেছি। অনেক প্রতিশ্রুতি নিয়ে তুমি ফিরে আসবে। সূর্য ডুবে গেলে, ম্লান রাত্রি যখন ভর করে বাড়ির ছাদে খেলোয়াড়রা যখন বরের বেশে যৌবন দেখায়, সেই কি তোমার ফিরে আসার চিহ্ন? সাবডিলা এক ধরনের চিরহরিৎ বৃক্ষ, হলদে ছাই রঙা ফল হয়। সেরালিও তুর্কির সেরাই শব্দের সঙ্গে মিল আছে কিছুটা। বন্ধ ঘর যেখানে কোনো মুসলমান তার স্ত্রী বা রক্ষিতাকে আবৃতে রাখেন, ছোট হারেম বলা যায়। কেইস ডাট কী ধরনের গাছ আমি জানি না। আফ্রিকার কয়েকটি প্রবাদ বা উপকথারও উল্লেখ আছে, সেগুলো আমার জানা নেই। ইতালির কবিতা গোধূলি ও ভবিষ্যৎ। এই শতাব্দীর শুরুতে ফরাসি কবিতায় যেমন যৌথ সম্রাট ছিলেন দুই দিকপাল, ভ্যালোরি ও ক্লেদেল, এবং পরে অ্যাপোনিয়ালের এসে সুররিয়ালিস্টদের বিদ্রোহ ফরাসি কবিতায় নতুন ধারা এনে দেয়, সেই রকমই ইতালির কবিতায় বিংশ শতাব্দীর গোড়ার দিক পর্যন্ত স্তম্ভ ছিলেন তিনজন মহৎ কবি, কার্দুচ্চি, পাসকোলি ও দান্নুৎসিও।
এদের প্রতিহত করে নবীন বিদ্রোহ শুরু হয় ইতালিতে। এই তিনজনকে বলা যায় রোমান্টিক যুগের শেষ অশ্বারোহী। দীপ্ত, বর্ণাঢ্য, পরিচ্ছদে ভূষিত মানুষকে এরা মহামানব করতে চেয়েছিলেন। এদের প্রভাব ধ্বংস করার জন্য নবীনরা কবিতায় নিয়ে এলেন একরঙা সাধারণ মানুষের কথা। যে মানুষ লাঞ্ছিত ও বিধ্বস্ত, আত্মগোপনকারী, এই যন্ত্র ও যুদ্ধের যুগে যে মানুষ অতি সাধারণ এবং অসহায়, এই নবীন আন্দোলনের নাম ভবিষ্যৎবাদ। রোমান্টিকদের অতীতে মুখ ফেরানো স্বরূপের বিরুদ্ধে নবীনদের এই উত্তর। ইতালির কবিতায় এই আন্দোলনের সঙ্গে সেই সময়ের ফরাসি কবিতার তেমন মিল নেই, কিন্তু ইংরেজি কবিতার সঙ্গে আছে। তুলনীয় সমসাময়িক কালে টি.এস. এলিয়ট রচিত ফাঁপা মানুষ কিংবা ব্রুকের উক্তি, আমি যুবরাজ হ্যামলেট নই, আমি তা হতেও চাইনি, এই ভবিষ্যৎবাদের পরবর্তী আন্দোলনের নাম হারমেটিক, বলা যায় নিরুদ্ধ কবিতার আন্দোলন, যে মতবাদ একটি কবিতার মধ্যেই শেষ। যাই হোক, সে সম্পর্কে পরে আলোচনা করা হয়েছে। কিন্তু ইতালির ভবিষ্যৎবাদ আন্দোলনের আগে এই শতাব্দীর প্রথম দশকে আর একটি সংক্ষিপ্ত কিন্তু সার্থক আন্দোলন হয়েছিল, যার নাম দেওয়া হয়েছে গোধূলি কবিতা। স্বল্পস্থায়ী হলেও সে আন্দোলন উল্লেখযোগ্য। রোমান্টিকদের প্রতিনিধি যদি দান্নুৎসিওকে ধরা যায়, তবে সেই বিশাল পুরুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দুটি রোগা পটকা বাচ্চা ছেলে। নিৎসের শিষ্য দান্নুৎসিও তার গল্পে, নাটকে এবং কবিতার মধ্য দিয়ে প্রবলভাবে আশার জয়গান, বীরত্ব এবং রমণী সম্ভোগের কথা বলেছেন উজ্জ্বল ভাষায়, শব্দের ঝংকারে, ছন্দের চমৎকারিত্বে। তার বিরুদ্ধে যারা দাঁড়ালো তারা যেন নিষ্প্রাণতার প্রতীক। ম্লান, অলঙ্কারহীন ভাষা, সাধারণ শব্দাবলী, ভাঙা দুর্গ, পরিত্যক্ত বাগান, ঘরের জানালা, দীর্ঘশ্বাস, হতাশা তাদের কবিতার বিষয়। প্রতি পদে জীবনের সমস্ত গৌরবকে অস্বীকার। গোধূলির কবিদের মধ্যে দুজন প্রধান, সেই গুইদো গৎসানো আর সার্জো কোরাৎসিনি, দুজনেই মারা গেছেন টিবি রোগে অল্প বয়সে। কোরাৎসিনি মারা গেছেন মাত্র 21 বছরে, তবু সেই বালকই দান্নুৎসিও প্রমুখ মহারথীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ইতালির কবিতাকে নতুন পথে অনেকখানি অগ্রসর করে দিয়ে গেল। গাৎসানোর মৃত্যু হয়েছে মাত্র 33 বছর বয়সে। ক্রেপুস্কোলারি বা গোধূলির কবিদের নবরীতির নিষ্প্রাণ, বর্ণহীন, নিরাশাময় ভাষা ও ভাবের ব্যাখ্যা খুব সহজেই করা যায়। পূর্ববর্তী প্রবল প্রভাবশালী লেখকদের বিরুদ্ধে নবীনরা যখন বিদ্রোহ করলেন, তখন পূর্ববর্তীদের রচনায় যেসব উপাদান নেই, নবীনদের রচনায় অজ্ঞাতসারে সেগুলি এসে যায়। ফলে ভাষার অন্য একটি দিক খুলে যায়, উভয় দলের কাছ থেকে ভাষা ধ্বনি হয়। রবীন্দ্রনাথের উচ্চ মহত্ব এবং বিশ্ব মানবতার বিরুদ্ধে যেমন জীবনানন্দের নির্জন আত্মকেন্দ্রিক মগ্নতা। গুইদো গৎসানোর জন্মসাল 1883। ছোটবেলা থেকেই যক্ষা রোগ। এই কবিতাটিতে দেখা যাচ্ছে 25 বছর বয়সেই যেন তার যৌবন শেষ হয়ে গেছে। বার্ধক্যের ভয়ে কবি ভীত, যদিও সে বার্ধক্য আসার আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু গুইদো বাঁচতে চেয়েছিলেন। যক্ষা সারাবার জন্য কিটস এসেছিলেন ইতালিতে। আর ইতালির কবিরা যাবে কোথায়? গুইদো পৃথিবীর বহু দেশে আকুল হয়ে ঘুরেছেন রোগ সারাবার জন্য, তবু বাঁচতে পারেননি। সংলাপ। 25 বছর, বুড়ো হয়ে গেছি আমি, বুড়ো হয়ে গেছি। যৌবন গেছে শ্রেষ্ঠ ফসল লুকায়ে, পড়ে আছে শুধু শূন্যতা আর সংসার। সময়ের পুঁথি দিয়েছে হারাই, সেখানে আমার শেষ কান্নার স্বর চাপা পড়ে আছে। ধূসর পাণ্ডুলিপি হয়তো আমারে চেনাতে পারিত অতীতের সেই ছন্দ। 25 বছর, মনে মনে আমি করেছি আলিঙ্গন পৌরাণিকের যত বিস্ময়। আমার আকাশ ম্লান, একা বসে আমি দেখি সূর্যের ধীরভাবে ডুবে যাওয়া। 25 বছর, তাহলেও 30ও কেটে যাবে এইভাবে চুপিসারে। শুধু কটু অনুভূতি মরণের সাথে জোড়া, ভয়ের শিহর, তাও চলে যাবে। আবার আসবে 40। কি ভয়ঙ্কর 40! সে যে ভীরু পরাজয় আর ম্লান মানুষের বিরস বয়স। তারপরে বুঝি বার্ধক্যের হানা, নকল দন্ত, কলক মাখানো কেশ, রাজি ভরা বৃদ্ধ বয়স। কবু পুরোপুরি ভোগ না করার হে আমার যৌবন, আজ দেখি আমি তোমার স্বরূপ সত্যমূর্তি। দেখি তবু হাসি প্রেমিকের শোভা, যে শোভা মোদের শুধু বিদায়ের বিষাদের কাল নির্দেশ করে। 25 বছর, যত দূরে আমি চলেছি অন্য প্রান্তে, তত বলে যাই স্পষ্ট কণ্ঠে, হে আমার যৌবন, তোমারও রূপ মধুর প্রেমের উপযোগী ছিল। এই কবিতাটির শুধু প্রথম অংশ আমি অনুবাদ করেছি। দ্বিতীয় অংশে আছে এই যে যৌবন মধুর প্রেমের উপযোগী। এই যৌবন কবি নিজেও কখনো ভোগ করতে পারেননি, যেন তার হয়ে অন্য একজন কেউ ভোগ করছে, আজীবন করেছে। সম্পূর্ণ কবিতাটি পড়তে যদি কারোর ইচ্ছে হয়, তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কন্টেম্পোরারি ইটালিয়ান পোয়েট্রি নামের দ্বিভাষা সংকলনটি দেখতে পারেন। প্রথমত, ইতালির কবিতা অনুবাদে আমি শুদ্ধ ক্রিয়াপদ ব্যবহার করেছি। ইতালির কবিতায় এই রকম ব্যবহার করার উদ্দেশ্য
আমাদের বাংলার মতো ইতালিতেও এই রকম শতাব্দীর গোড়া পর্যন্ত মুখের ভাষা আর লেখার ভাষার রীতি ছিল আলাদা। নবীন কবির দল এই হাস্যকর পার্থক্য ভেঙে দেন, কিন্তু গোড়ার দিকে সেই পরিবর্তনটুকু বোঝাবার জন্যই একটি কবিতায় সাধু ভাষা প্রয়োগ করে রাখলাম। পৃষ্ঠা 176। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। শোনার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ।